7.5 ও 7.2 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। কারাকাসে ধসে পড়েছে বহু ভবন, মৃতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা। সব শর্ত মেনে ছাড় দিচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। পারমাণবিক কেন্দ্রে প্রবেশ ইস্যুতে আগের অবস্থানে অটল তেহরান, পরস্পর বিরোধী বক্তব্য না দিতে ওয়াশিংটনকে সতর্কবার্তা। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের উপর অসন্তুষ্ট রাশিয়া, ট্রাম্প পুতিন বোঝাপড়া বাস্তবায়নে ব্যর্থতার দাবি। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আরব থেকে প্রবাসীর মরদেহ পাঠানোর প্রক্রিয়া দীর্ঘ জটিল। পুলিশ রিপোর্ট, দূতাবাসের অনুমতি সহ পেরোতে হয় একাধিক ধাপ। বেশিরভাগ সময় স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব। ভিনিসিয়াস ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচেলত্তি বাহিনী। 981 দিন পর হলুদ জার্সিতে মাঠে নেইমার, সমর্থকদের উল্লাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। 7.5 ও 7.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণহানি 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। স্থানীয় সময় বুধবার পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। প্রথমে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সান ফেলিপের কাছে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই মাত্র 39 সেকেন্ড পর ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। ব্যাংক সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভয়াবহ এই ভূমিকম্পে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মরুন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার। সংস্থাটি আশঙ্কা করছে প্রাণহানি 10,000 ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতির ভয়াবহতায় জনগণকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় থাকার আহ্বান জানিয়েছে সরকার। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। ভারতের কলকাতায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে 5 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভবনের নিচে অনেকে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে 21 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটির নির্মাণ কাজে ত্রুটি ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বুধবার স্থানীয় সময় দুপুরে কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। দুর্ঘটনার পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজ শুরু করেন। পরে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো অনেকে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজে ত্রুটি ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা পৌরসভা নির্মাণের অনুমোদন দেয় এই ভবনটির। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মঙ্গলবার তুমুল বৃষ্টির পর থেকেই ভবনটি কাঁপতে শুরু করে। সেই খবর পেয়েই দুপুরে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক সেটি মেরামতে ভবনের ভেতরে প্রবেশ করেন। সে সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একদম এনডিআরএফ, আর্মি,
state disaster, police, fire, KMC, all together working very good. এখন অবধি 21টা রিকভারি হয়েছে, 3টে ডেথ, 18 অ্যালাইভ। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটিকে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করছে প্রশাসন। তৃণমূল সরকারের সময় পাশ হওয়া এ ধরনের বিল্ডিং এর পরিকল্পনা বাতিল করে অডিটের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত চুক্তির পরেই কেবল পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনা করা হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান ওয়াশিংটনের সব শর্ত মেনে নিচ্ছে এবং বড় ধরনের ছাড় দিচ্ছে। ইরান ছাড় না দিলে আলোচনা বন্ধ করে ফের কঠোর অবস্থানে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তব পদক্ষেপ এবং চূড়ান্ত চুক্তির কাঠামোর বাইরে পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকার দেয়া হবে না। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অবিশ্বাস দূর করতে কোনো ভূমিকা রাখবে না, বরং অতীতের প্রতিশ্রুতি ভঙ্গ করাকেই মনে করিয়ে দেবে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওয়াশিংটন বলছে, চুক্তির অধীনে ইরানের জব্দ অর্থের একটা বড় অংশ অবমুক্ত করা হলেও তা সরাসরি তেহরানের হাতে যাচ্ছে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অর্থ কাতারের মাধ্যমে সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণেই থাকবে। এই তহবিল দিয়ে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ও ওষুধ কিনে ইরানে পাঠানো হবে, যা মার্কিন পণ্যেই পুনর্ব্যবহার করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য কোনো ধরনের টোল বা ফি দাবি করছে না বলে দাবি করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং ওমানের সমন্বয়ে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, যার অধীনে কোনো টোল ছাড়াই সাময়িক রুট দিয়ে জাহাজ চলাচল করছে। উপসাগরীয় 3 দেশ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অঞ্চলের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে মধ্যপ্রাচ্য সংকটের জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেজন্য তার সরকার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে যখন পাকিস্তানের সেনা প্রধানের প্রশংসা ঝরছিল, তখন অনেকেই হয়তো মেলাচ্ছিলেন নানা হিসেব নিকেশ। যুক্তরাষ্ট্র ইরানের বরফ গলাতে নেপথ্যের মূল কারিগর যে খোদ ইসলামাবাদ। কিন্তু প্রশ্ন হলো, দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে থাকা পাকিস্তান নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে গেল কেন? এই ঐতিহাসিক মধ্যস্থতায় বিশ্বমঞ্চে কূটনৈতিক বাহবা আর ওয়াশিংটন তেহরানের সুনজর ছাড়া আদতে পাকিস্তানের পকেটে কি ঢুকেছে তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন। যুদ্ধ আর নিষেধাজ্ঞার বেড়াজালে ইরান যুক্তরাষ্ট্র যখন খাদের কিনারায়, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির ইসলামাবাদ। ট্রাম্প প্রশাসন যখন মধ্যস্থতাকারীকে বিশ্বাস করতে পারছিল না, তখন পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়ে ওঠে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রধান যোগাযোগের সেতু। পর্দার আড়ালে এই দুতিয়ালির কারণেই গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই পক্ষ একটি শান্তির রোডম্যাপে পৌঁছাতে পেরেছে। আর এর প্রতিদান হিসেবে খোদ ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরবর্তী নিজের প্রথম বিদেশ সফরেই ছুটেছেন ইসলামাবাদে কৃতজ্ঞতা জানাতে। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্য এখন বেশ চর্চায়। নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সের প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করে বলেন, তার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। আর সেই পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল আসিম মনির।
গত ৩ মাসে ট্রাম্প প্রশাসন যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে তা ভ্যান্সের কথাতেই স্পষ্ট। শুধু ওয়াশিংটন নয়, তেহরানের হিসাব নিকাশেও এখন অন্যতম অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের পুনরুত্থান ঘটিয়েছে ইসলামাবাদ। তবে প্রশ্ন হলো, এই ভূরাজনৈতিক চাল খেলে পাকিস্তান নিজে কি পাচ্ছে? দেশের ভঙ্গুর অর্থনীতিতে আপাত দৃষ্টিতে ৩.৭% জিডিপি প্রবৃদ্ধি কিংবা $30 বিলিয়ন বেশি রেমিটেন্সের সুবাতাস বইলেও ভেতরে রয়ে গেছে বড় ক্ষত। IMF-এর $7 বিলিয়ন ঋণ কর্মসূচিতে থাকা পাকিস্তানের জন্য এই শান্তি চুক্তি বড় স্বস্তি আনতে পারে। হরমুজ প্রণালীর অস্থিরতা কমলে জ্বালানি আমদানির চড়া মূল্য যেমন কমবে, তেমনি মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে 1 দশক ধরে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি এবার আলোর মুখ দেখতে পারে। এখানে অর্থনীতির চেয়েও বড় খেলাটা কিন্তু কৌশলগত এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার। এই মধ্যস্থতার মাধ্যমে বিশ্বমঞ্চে পাকিস্তান নিজের হারিয়ে যাওয়া আঞ্চলিক গুরুত্ব পুনরুদ্ধার করেছে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো বড় খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর একটি অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছে। সবচেয়ে বড় লাভটা হয়েছে পাকিস্তানের শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের। মার্কিন প্রশাসনের এই অকুণ্ঠ প্রশংসা প্রমাণ করে ওয়াশিংটনের কাছে পাকিস্তানের বেসামরিক সরকারের চেয়ে রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তরের চাবিকাঠি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। ভূরাজনীতির এই মহানাটকে পাকিস্তান আপাতত সফল হলেও বিশ্লেষকরা মনে করাচ্ছেন 9/11-এর পরবর্তী অধ্যায়ের কথা, যখন কূটনৈতিক হাততালি মিললেও দেশের ভেতরের অর্থনৈতিক সংকট মেটানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক অর্জনের সুফল যদি 2 দশক ধরে সশস্ত্র বিদ্রোহে জর্জরিত ও অবহেলিত বেলুচিস্তানের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছায়, তবে তা কেবলই ক্ষমতার অলিন্দে থাকা এলিটদের আরেকটি চমৎকার কূটনৈতিক দেমাগ হয়েই থেকে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে ট্রাম্পের করা সমঝোতা চুক্তি যুদ্ধের অবসানের পথ খুললেও এটিকে সাফল্য হিসেবে দেখছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। তাদের বিশ্বাস, চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব থামাতে পারেনি। ফলে যুদ্ধের অবসানকে সমর্থন করলেও চুক্তিটিকে রাজনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে দেখছেন না তারা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে স্বস্তির মনে করলেও এটিকে রাজনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে দেখছেন না বেশিরভাগ মার্কিন নাগরিক। ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর CBS নিউজের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য, যেখানে 78% মার্কিন নাগরিক দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে মত দেন। অন্যদিকে মাত্র 22% মনে করেন আরও চাপ দিয়ে ইরানের কাছ থেকে অতিরিক্ত ছাড় আদায় করা যেত। তবে যুদ্ধের অবসান চাইলেও অধিকাংশ আমেরিকান বিশ্বাস করেন চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো সাফল্য বয়ে আনতে পারেনি। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে জনমত। ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। তবে 69% মার্কিন এবং রিপাবলিকান সমর্থকদের প্রায় অর্ধেক মনে করেন এই চুক্তি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না। অনেকের কাছে এটি দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার একটি প্রয়োজনীয় পথ মাত্র। ইরান যুদ্ধের সামগ্রিক ফল নিয়েও হতাশা স্পষ্ট। 45% মার্কিন মনে করেন কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে সফল হয়নি। অধিকাংশের ধারণা যুদ্ধের আগে ইরান যেমন ছিল এখনও ততটাই কিংবা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে 57% নাগরিকের বিশ্বাস যুদ্ধটি সমস্যার সমাধান করার বদলে নতুন সমস্যার সৃষ্টি করেছে। ফলে ট্রাম্প প্রশাসনের বিজয়ের বর্ণনার সঙ্গে সাধারণ মানুষের মূল্যায়নের বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। জরিপে আরও উঠে এসেছে মার্কিনদের বড় একটি অংশ মনে করেন ট্রাম্প প্রশাসন যুদ্ধের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিণতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। বিশ্ব অর্থনীতিতে সংঘাতের প্রভাব প্রশাসনের ধারণার চেয়ে বেশি হয়েছে বলে মনে করেন 64% নাগরিক। 2/3 মার্কিনের মতে প্রশাসন সব লক্ষ্য পূরণ করে নয়, বরং যে কোনো মূল্যে সংঘাতের ইতি টানার প্রয়োজন থেকেই এই চুক্তিতে পৌঁছেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের উপর অসন্তোষ প্রকাশ করেছে রাশিয়া। মস্কোর দাবি, ট্রাম্প ও পুতিনের মধ্যকার বোঝাপড়া বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন ইউক্রেন সংকটের কোনো অস্থায়ী সমাধান বা মৌখিক আশ্বাস আর মেনে নেবে না মস্কো। এদিকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে ব্যাপক হামলার দাবি করেছে জেলেনস্কি বাহিনী।
রাশিয়ার মূল ভূখণ্ডের প্রায় 1200 কিলোমিটার গভীরে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এবারের লক্ষ্যবস্তু ছিল ওরেলবুর্গের বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ ও হিলিয়াম প্ল্যান্ট। ইউক্রেনীয় জেনারেল স্টাফের দাবি, রকেট ইঞ্জিন ও গোলাবারুদ তৈরির প্রধান কাঁচামাল উৎপাদনকারী এই প্ল্যান্ট এবং দুটি প্রধান স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে সফলভাবে আঘাত এনেছে তাদের ড্রোন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন এই অঞ্চল এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসার পথে। এরই মধ্যে শহরের 128টি ভবন তারা দখলে নিয়েছেন। তবে ইউক্রেনীয় কমান্ডাররা বলছেন রাশিয়ার এই দাবি অতিরঞ্জিত। এদিকে রণক্ষেত্রের বাইরে কূটনৈতিক টেবিলে ওয়াশিংটনের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার দাবি, গত আগস্টে আলাস্কা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের নীতি নির্ধারকদের ধারণা, ইউক্রেনকে নতুন করে অস্ত্রসজ্জিত করতেই ট্রাম্প প্রশাসন আলাস্কা চুক্তির নামে মূলত সময় ক্ষেপণের কৌশল নিয়েছিল। মস্কোয় এক ফোরামে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ জানিয়েছেন, ইউক্রেন সংকটের কোনো অস্থায়ী সমাধান রাশিয়া মেনে নেবে না। তিনি আরও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে নেই। তবে ট্রাম্প প্রশাসনের দেয়া কোনো মৌখিক আশ্বাসে ক্রেমলিন আর বিশ্বাস করবে না বলেও জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে ফেরত আনতে পোহাতে হয় নানা ভোগান্তি। পরিবারের জন্য শুরু হয় নতুন এক সংগ্রাম, মরদেহ দেশে ফিরিয়ে আনা। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ পাঠানোর প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি সব মিলিয়ে পেরোতে হয় একাধিক ধাপ। অনেক ক্ষেত্রে কোম্পানি সহায়তা করলেও বেশিরভাগ সময়ই সহকর্মী ও স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসীর মরদেহ দেশে ফেরত যায়। তবে এই প্রক্রিয়া মোটেই সহজ নয়। এর পেছনে থাকে দীর্ঘ প্রশাসনিক ধাপ, কাগজপত্র আর আর্থিক চাপ। বাংলাদেশ দূতাবাস অনেক ক্ষেত্রে সহায়তা দিলেও বাস্তবে প্রবাসীদের সহকর্মী বা আত্মীয়দেরই বেশিরভাগ দৌড়ঝাঁপ করতে হয়। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া আরও বেশি জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত, কখনো পেরিয়ে যায় মাস। সৌদি আরব থেকে লাশ পাঠাতে গেলে সৌদি আরবের যে মন্ত্রণালয়গুলো অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। দেখা গেছে এক জায়গায় আপনাকে 3-4 যাওয়া লাগে। সম্প্রতি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফুল ইসলাম রিয়াজ নামের এক রেমিটেন্স যোদ্ধা। কথা হয় তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে। তারা জানান মরদেহ পাঠানোর বিষয়ে তাদের কষ্টের কথা। বরিশালের বাকেরগঞ্জের সাইফুল ইসলাম রিয়াজ বাবা মার একমাত্র ছেলে সন্তান। পরিবারের আর্থিক অসচ্ছলতা মেটাতে কয়েক বছর আগে পাড়ি জমান সৌদিতে। ব্যবসায়ী হিসাবে সফল এই যুবকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা পড়েছে নতুন ভোগান্তিতে। বুকে ব্যথা উঠছে, ব্যথা ওঠার পরে বলছে আমার সৌদিতে নিয়ে যান, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান। আমি সাথে সাথে গাড়িতে হাসপাতাল গেছি। হাসপাতালে আধা ঘন্টার মতো ছিল জীবিত। তারপর হঠাৎ করে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। সাইফুল ইসলাম রিয়াজ আমার এলাকার ছোট ভাই, ও হঠাৎ করে মারা গেল। মারাটা আসলে মাইনে না যায় না, অনেক বেদনার সাথে অনেক কষ্টের সাথে হ্যান্ডেল করতেছি ব্যাপারটা। ডেথ সার্টিফিকেট উঠানো, মর্গ থেকে ডেথ রিপোর্ট নেওয়া, যাওয়া যাতে এক্সিটের জন্য যাওয়া, পুলিশ স্টেশনে পত্রের জন্য যাওয়া, এই জিনিসগুলো কত দ্রুত সম্পন্ন হয় এটার উপর নির্ভর করে। কেউ যদি একদম দম লাগায় কাজ করে বাংলাদেশের কাগজপত্র নিয়ে আসে, সেই লাশটা 3 দিনে যাওয়া পসিবল। মরদেহ পাঠানোর জন্য অনেক সময় কোম্পানির সহায়তা মেলে না। দূরদেশে সহকর্মীরা ছুটে বেড়ান কাগজপত্রের জন্য, আর দেশে বসে স্বজনরা অপেক্ষা করেন কখন প্রিয় মানুষটির মুখটি শেষবারের মতো দেখতে পাবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে ইতালিতে 5 জনের মৃত্যু, 17টি শহরে রেড অ্যালার্ট জারি। যুক্তরাজ্যে 50 বছরের রেকর্ড ভেঙেছে গরম, বেলজিয়ামে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। মায়ামির ভ্যাপসা গরমে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। মেসির মাঠে জোড়া গোলের সাম্বা ম্যাজিক দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। 3-0 গোলের দাপুটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেরেসাওরা। 980 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের জার্জিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। মায়ামি থেকে সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই, নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ, তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। 7 মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের 22 মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের 52 বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের 3 ম্যাচে 4 গোল হলো ভিনিসিউসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার, অক্ষত রাখেন নিজের জাল। 60 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। 3 পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের 76 মিনিটে। 980 দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। প্রথম 2 ম্যাচে ব্রাজিলের খেলা দেখে অনেক সমর্থকেরই হয়তো মন ভরেনি। এদিন দেখা মিলল পুরনো ব্রাজিলের। গ্যালারিতে ছিল সাম্বার ছন্দ, মাঠের খেলায় তারা মন জয় করেছে কোটি ভক্তের। শেষ দিকে নেইমার যোগ দেয়ায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণ ভাগ, কিন্তু ব্যবধান আর বাড়েনি। 3-0 গোলের জয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, আর হাইতিকে হারিয়েও রানার্স আপ হয়ে নকআউটে পা রাখে মরক্কো। 1970 সালে জর্জিনিও, 94 রোমারিও এবং সবশেষ 2002 সালে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল করেছিলেন রোনালদো এবং রিভালদো। এবার সেই কীর্তি স্পর্শ করলেন ভিনি জুনিয়র। শেষ পর্যন্ত ব্রাজিল এবারের বিশ্বকাপে শিরোপা হাতে তুলবে কিনা সেটা বলা কঠিন, তবে এতটুকু বলাই যায় স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর ব্রাজিলের আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণে। একই সঙ্গে তারা জানান দিয়েছে নকআউটের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করায় উচ্ছ্বসিত কানাডার সমর্থকরা। সুইজারল্যান্ডের বিপক্ষে হারলেও গ্রুপ পর্বের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট দেশটির সমর্থকরা। নকআউট পর্বেও কানাডা দুর্দান্ত করবে বলে প্রত্যাশা তাদের। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ লিমন। কাঙ্ক্ষিত জয়ের দেখা না পেলেও আজকের ম্যাচ শেষে কিন্তু সন্তুষ্ট বলা যায় কানাডার সমর্থকরা। তারা বলছেন আজকে বিশেষ করে দ্বিতীয় অর্ধে কানাডা যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, 2টি গোল পরে 1টি গোল শোধ করেছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু তারা বলছেন যে কানাডা যেভাবে খেলছে এই খেলা যদি অব্যাহত থাকে, যেহেতু কানাডা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে, তাহলে কিন্তু তারা আরো বড় চমক দেখাতে পারে। দর্শকদের মধ্যে হতাশা কিছুটা কম, তার মূল কারণ এর মধ্যে কোয়ালিফাই করেছে এবং এবার বিশ্বকাপে কিন্তু কানাডা বেশ কিছু বলা যায় রেকর্ড করে ফেলেছে। এর মধ্যে কানাডা প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে এই বিশ্বকাপে, কানাডা প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলছে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে খেলছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো কিন্তু কানাডা স্বাগতিক হিসেবে তো আয়োজন করছে বিশ্বকাপ। তো সবকিছু মিলিয়ে কানাডা বলা যায় এই মুহূর্তে ম্যাচ হারলেও তারা কিন্তু মোটামুটি যে একটা আনন্দের সাগরেই কিন্তু ভাসছেন এখানে। I'm ready to die for this country, man. I only came in the second half because I knew that we will win easy. The last couple of minutes were pretty good. They're a little slower in the beginning, but it was a good result. খেলোয়াড়রা যদি যে টিম স্পিডে খেলছে, বিশেষ করে দ্বিতীয় অর্ধের খেলা থেকে তারা যেটা বলছেন যে স্পিডে খেলছিলেন সেই স্পিড ধরে রাখতে পারে, তাহলে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ যেই হোক তারা বলছেন যে কানাডা আরো বড় কোনো চমক দেখাতে পারে। সেক্ষেত্রে কানাডা আরো বলা যায় নতুন আরো কোনো ইতিহাস লিখতে পারেন এই তাদের নিজেদের মাটিতে। জনাথন ডেভিডের কথা তারা বলছিলেন। জনাথন ডেভিড আসলে কানাডা এই মুহূর্তে বলা যায় যে দর্শক সমর্থক যারা আছেন তাদের কাছে কিন্তু একদম সুপারস্টার পরিণত হয়েছেন এবং জনাথন ডেভিড যদি তার সেরা খেলাটা খেলতে পারে, কানাডা এই বিশ্বকাপে আরো বড় চমক নিয়ে হাজির হতে পারে। We're gonna beat Mexico. It's gonna be a hell on his life. They looked really good at the end. I think we're gonna play really well in the next round. সুইজারল্যান্ড প্রথম অর্ধে কিন্তু দুর্দান্ত খেলেছে। সুইজারল্যান্ডের দর্শক আমরা দেখেছি এখানে তুলনামূলক কম, তারপরে যারা খেলছেন তারা বলছেন দ্বিতীয় অর্ধে হয়তো বা পিছিয়ে পড়ার কারণে অনেকগুলো কাউন্টার
কাউন্টার অ্যাটাক ছিল, যে কারণে দ্বিতীয় অর্ধে একটু এলোমেলো হলেও সুইজারল্যান্ড যেভাবে খেলেছে, সুইজারল্যান্ড সমর্থকরা বলছে হয়তো তাদের হাত ধরেও এই বিশ্বকাপে নতুন কোন ইতিহাস লেখা হতে পারে। রাশেদ ইমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। হেরেও গ্রুপে দ্বিতীয় হয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা। অন্যদিকে কাতারকে বিদায় করে রাউন্ড অফ 32 এর আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা। ভ্যাঙ্কুভারে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি নকআউট পর্ব এক প্রকার নিশ্চিত করা স্বাগতিক কানাডা ও সুইজারল্যান্ড। কাতারের বিপক্ষে ড্র করে আসর শুরু করা সুইসরা যদিও পরের ম্যাচে বসনিয়াকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে উঠে আসে। স্বাগতিক কানাডার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় সুইজারল্যান্ড। যদিও ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বল দখলে সুইসরা এগিয়ে থাকলেও গোলবারে অন টার্গেট শট বেশি রাখে কানাডা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ডেডলক ভাঙে রুবেন বার্গাস। শুরুর একাদশে জায়গা করে নেওয়া জোহান মানজাম্বির অ্যাসিস্ট থেকে সুইসদের লিড এনে দেন এই লেফট উইঙ্গার। 57 মিনিটে আবারও গোলের দেখা পায় সুইজারল্যান্ড। এবার স্কোরশিটে নাম লেখান মানজাম্বি নিজেই। ব্রেল অ্যাম্ব্রোলোর অ্যাসিস্ট থেকে কোনো ভুল করেননি ফেইবুর্গ ইয়াংস্টার। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। 76 মিনিটে প্রমিস ডেভিডের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও যা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সুইজারল্যান্ড। আর গ্রুপে দ্বিতীয় হয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে যায় কানাডা। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় কাতার ও বসনিয়া হার্জেগোভিনা। ম্যাচের 29 মিনিটে এগিয়ে যায় বসনিয়া, গোল করে দলকে লিড এনে দেন আলাজেবেগোভিচ। এর 5 মিনিট পরে আবারও লিডে যায় এডিন জ্যাকোর দল। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান 2-0 করেন কাতারি ডিফেন্ডার সুলতান আল ব্রাকে। যদিও বিরতিতে যাওয়ার আগে ব্যবধান কমান আল হাইটস। 2-1 শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে লিড বাড়ায় বসনিয়া। 81 মিনিটে মামিকের গোলে বিদায় ঘণ্টা বেজে যায় কাতারের। অন্যদিকে গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। তীব্র দাবদাহে ইতালিতে 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির 17টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে যুক্তরাজ্যে 50 বছরের ইতিহাস ভেঙে একদিনেই 3 বার জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের কারণে বেলজিয়ামে বন্ধ করে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্র। যুক্তরাজ্যে এবার একদিনেই 3বার ভেঙেছে জুন মাসের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির দক্ষিণ উপকূলের হ্যাম্পশায়ারের গোসপোর্ট শহরে পারদ 36.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর আবহাওয়া অফিস একে জুনের ইতিহাসের উষ্ণতম দিন হিসেবে নিশ্চিত করে। এর আগে 1976 সালের ঐতিহাসিক দাবদাহের সময় রেকর্ড হওয়া 35.6 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডটি দীর্ঘ 50 বছর ধরে অক্ষত ছিল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশটির জারি থাকা অত্যন্ত বিরল রেড এক্সট্রিম হিট ওয়ার্নিং বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। তীব্র দাবদাহে ইতালিতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ইতালির 17টি শহরে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এবারের গরম এতটাই বিপজ্জনক যে কেবল শিশু বা বয়স্করাই নন, সম্পূর্ণ সুস্থ ব্যক্তিরাও তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। অস্বাভাবিক গরমের কারণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আইকনিক পর্যটন কেন্দ্র অ্যাটোমিয়াম প্রতিদিন বিকেলে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন ওমেগা ব্লক নামের একটি বিশেষ বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে ইউরোপের আকাশে গরম বাতাস আটকে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন চরম পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে শহরের বয়স্ক বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলগুলোতে বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরোপে প্রথমবারের মতো হানা দিল প্রাণঘাতী ইবোলা। ফ্রান্সে কঙ্গো ফেরত চিকিৎসকের শরীরে ভাইরাস শনাক্ত, বিস্তারের গতি বেশি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর কিয়ার স্টারমারের পদত্যাগের সমালোচনা এবার রাশিয়া। তার বিদায়কে কটাক্ষ করতেও ছাড়েনি মস্কো। স্টারমারের পদত্যাগে লন্ডন মস্কো সম্পর্কে বড় পরিবর্তন দেখছে না রাশিয়া। ব্রিটিশ নেতৃত্ব পরিবর্তন এলেও ইউক্রেন ও রাশিয়ার নীতিতে ধারাবাহিকতা থাকবে বলে মনে করছেন রুশ কর্মকর্তারা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের খবরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, স্টারমারের বিদায়ে দুই দেশের সম্পর্কে কোনো মৌলিক পরিবর্তন আসবে বলে মনে করার কারণ নেই। তার মতে, স্টারমার ব্রিটেন রাশিয়া সম্পর্ককে কার্যত শূন্য পর্যায়ে রেখেছিলেন এবং সম্ভাব্য উত্তরসূরিরাও ভিন্ন পথ নেবেন বলে মনে হয় না। কিয়ার স্টারমারের পদত্যাগকে কটাক্ষ করতেও ছাড়েনি রাশিয়া। রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, স্টারমারের পদত্যাগ তাদের সবাইকে এক করেছে। রুশ সিনেটর ভ্লাদিমির হাবারভ আরও কঠোর ভাষায় তাকে সমালোচনা করে বলেন, স্টারমার বিভিন্ন দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন এবং আলোচনার পরিবেশ নষ্ট করেছেন। রুশ বিশ্লেষকদের মতে, নেতৃত্বে পরিবর্তন এলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রিটেনের অবস্থান অপরিবর্তিত থাকবে। ইউরোপীয় তথ্য কেন্দ্রের পরিচালক নিকোলাই টোপরনিন বলেন, কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়া এবং রাশিয়ার ওপর চাপ বজায় রাখার নীতি অব্যাহত থাকবে, কারণ লন্ডনের অবস্থান শুধু অভ্যন্তরীণ রাজনীতির উপর নয়, বরং ইউরোপীয় মিত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত কৌশলের সঙ্গেও জড়িত। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন অ্যান্ডি বার্নহাম। তবে রুশ পর্যবেক্ষকদের ধারণা, তিনি ক্ষমতায় এলেও মস্কোর প্রতি আরও বাস্তববাদী অবস্থান নেবেন এমন সম্ভাবনা কম। বরং নতুন নেতৃত্ব প্রথমে লেবার পার্টির অভ্যন্তরীণ ঐক্য, অর্থনৈতিক পুনরুদ্ধার, আবাসন সংকট ও স্বাস্থ্যসেবা খাতের মতো দেশীয় ইস্যুগুলোতেই বেশি মনোযোগ দেবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে যোগ্যতা অর্জনের সময়সীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করার পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে দেশটি। একই সঙ্গে অল্প বয়সে বেড়ে ওঠা শিশুদের 18 বছর পূর্ণ হলে সেটেলড স্ট্যাটাস দেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষে নতুন প্রতিবেদনে অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এসব তথ্য তুলে ধরা হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থার দুর্বলতা, অভিবাসী অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ এবং দক্ষ কর্মীদের ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির অভিবাসন ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 থেকে 2026 সালের মধ্যে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া বিপুল সংখ্যক অভিবাসীর কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য নেই। ফলে বর্তমানে দেশে ঠিক কতজন অভিবাসী অবস্থান করছেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট নির্ভুল তথ্য নেই। প্রতিবেদনের সবচেয়ে আলোচিত অংশ হল স্থায়ী বসবাস বা ILR এর যোগ্যতা অর্জনের সময়সীমা 5 বছর থেকে 10 বছর করার সরকারি পরিকল্পনার সমালোচনা। কমিটির মতে, যারা বৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং বিদ্যমান নিয়মের ভিত্তিতে স্থায়ী বসবাসের পরিকল্পনা করেছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রয়োগ করা বৈষম্যমূলক হবে। তবে সেটেলমেন্টের পথে থাকা অভিবাসীদের অধিকার সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কমিটি। দক্ষ কর্মী, কেয়ার ওয়ার্কার এবং তাদের পরিবারের দীর্ঘমেয়াদী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবও দেয়া হয়েছে। সুপারিশ অনুযায়ী পরিবারের সম্মিলিত আয়ের ভিত্তিতে নির্ভরশীল ভিসাধারীরাও মূল আবেদনকারীর সঙ্গে একই সময়ে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। এছাড়াও অল্প বয়সে যুক্তরাজ্যে এসে বেড়ে ওঠা শিশুদের 18 বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে সেটেল স্ট্যাটাস দেওয়ার বিষয়টিও বিবেচনার আহ্বান জানানো হয়েছে। কমিটির মতে, অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা না গেলে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও অস্থিরতা বাড়তে পারে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের প্রয়োজনও বিবেচনা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে দক্ষ কর্মী সংকট মোকাবেলা করা যায়। বিশ্লেষকদের মতে, প্রতিবেদনটি অভিবাসন বিতর্কে নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হলো নতুন যুদ্ধজাহাজ চুয়েহিয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতি বছর 2টি যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ নেতা কিম জং উন। এছাড়া দেশটির নৌবাহিনীকে শক্তিশালী করতে পরিকল্পনার কথাও জানান কিম। নতুন যুদ্ধজাহাজ কমিশনিং অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, সর্বোচ্চ নেতা নামফু বন্দরে নতুন বহুমুখী ডেস্ট্রয়ার চোহিয়েনের মোতায়েন উদযাপন করেন। এই যুদ্ধজাহাজটি গেল 14 মাস ধরে পরীক্ষামূলক সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম বলেন, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে দ্রুত আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হবে। আগামী 5 বছরের মধ্যে প্রতি বছর
অন্তত 2টি করে 5,000 টন ওজনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশও দিয়েছেন তিনি। আরও একটি ডেস্ট্রয়ার কাঙ্কুন শিগগিরই মোতায়েন করা হবে বলে জানান সর্বোচ্চ নেতা। পাশাপাশি 10,000 টনের কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। নৌবাহিনী উত্তর কোরিয়ার সামরিক শক্তির দুর্বল অংশ উল্লেখ করে কিম বলেন, তাদের সক্ষমতা এখন কল্পনার অতীত এবং অবিশ্বাস্য হয়ে উঠবে। আধুনিক নৌঘাঁটি নির্মাণ অত্যন্ত জরুরি ও অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে কিম বলেন, এ লক্ষ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপে প্রথমবারের মতো হানা দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গো থেকে মানবিক মিশন শেষে ফ্রান্সে ফেরা এক চিকিৎসকের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। তবে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনও বেশ কম। এরই মধ্যে কঙ্গোতে 1,000-এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 250-র বেশি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে শনাক্ত হয়েছে ইবোলার সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন চিকিৎসক, যিনি সম্প্রতি কঙ্গো একটি বেসরকারি সংস্থায় মানবিক সহায়তার কাজ শেষে দেশে ফেরেন। বুধবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্তের পরপরই তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কঙ্গো ফেরত অন্যান্য কর্মীদের জন্য এরই মধ্যে একটি বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার চেয়ে ভাইরাসের বিস্তারের গতি অনেক বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করার প্রক্রিয়া এখনো দুর্বল এবং আইসোলেশন সেন্টারগুলোতে পর্যাপ্ত চিকিৎসার অভাব রয়েছে বলে জানান তিনি। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গোতে গত মাসে প্রথম ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি সেখানে ছড়াচ্ছিল। বর্তমানে কঙ্গোয় আক্রান্তের সংখ্যা 1,094 জন এবং মৃতের সংখ্যা 300-র কাছাকাছি পৌঁছেছে। ইবোলার বর্তমান প্রাদুর্ভাবটি মূলত বুন্দিবুগীয় প্রজাতির ভাইরাসের কারণে হচ্ছে, যার কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। এটি মূলত শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায় বিধায় সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এরই মধ্যে প্রায় 80 জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অন্তত 17 জন প্রাণ হারিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের দীর্ঘমেয়াদী সুযোগ সীমিত করে নতুন ভিসা নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। প্রচলিত শিক্ষাক্রমের মেয়াদের ভিত্তিতে থাকার ব্যবস্থার পরিবর্তে এখন থেকে শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া হবে। মার্কিন স্বরাষ্ট্র দফতর এই নির্দিষ্ট সময়সীমার নিয়ম কার্যকর করবে। নতুন এই আইনি পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া হাজার হাজার এশীয় শিক্ষার্থী বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদ্বীপ থেকে স্থানীয় মুদ্রায় বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিভাবে দ্রুত ও কম খরচে পাঠানো যায় সে লক্ষ্যে চলছে নানা পরিকল্পনা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। গেল কয়েক দশক ধরে মালদ্বীপের শ্রমবাজারের দখল বাংলাদেশিদের। 5 লাখের বেশি অধিবাসীর দেশটিতে প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। কিন্তু মালদ্বীপ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর কোনো স্বীকৃত ব্যাংকিং চ্যানেল নেই। অর্থ দেশে পাঠাতে নানা ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি খরচ। বাধ্য হয়ে টাকা দেশে পাঠাতে প্রবাসীদের ভরসা হুন্ডির মতো অবৈধ লেনদেন। দীর্ঘদিনের এই সংকটের সমাধানে এবার সক্রিয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। মঙ্গলবার ব্যাংক অব মালদ্বীপ বা বিএমএল এর শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের হাই কমিশনার। প্রবাসীদের অর্থ ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও কম খরচে পাঠানোর বিভিন্ন প্রযুক্তিগত ও কাঠামোগত দিক নিয়ে আলোচনা করেন তারা। মালদ্বীপের মুদ্রা রুফিয়া সরাসরি বাংলাদেশি মুদ্রা টাকায় রূপান্তর ও স্থানান্তরের প্রক্রিয়া চালুর বিষয় নিয়ে আলোচনা হয়। মালদ্বীপে যেহেতু রুপিয়ার যে মান এবং প্লাস হচ্ছে ডলারের যে সংকটটা, এই সংকটটা কিন্তু একটা আন্তর্জাতিক সংকট। তো এই সংকটটা যদি আমরা একটা সমাধান না বের করতে পারি, বাংলাদেশের কোনো ব্যাংক যদি এখানে আসেও, সে আসলেই যেই জায়গাটাতে আমাদের প্রবাসী ভাই বোনেদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে না। রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে হাই কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশন সাহেবকে। তারা দীর্ঘদিনের প্রবাসীদের যে দীর্ঘদিনের স্বপ্ন এবং দীর্ঘদিনের দাবি লক্ষ্যে
পুরনো লক্ষ্যে কাজ করছে। তো অল্প টাকা আর্ন করে আবার যদি ডলারে চেঞ্জ করতে অনেক টাকা লুজ আউট করতে হয়, সেক্ষেত্রে খুবই টাফ ফর দেম। রুফিয়া বেতন পেয়ে এই জিনিসটা যখন ডলার করে আবার বাংলাদেশে পাঠাতে যায়, একটা অনেক ঘাটতি মুখে মানে পড়তে হয়। তো এই জিনিসটা যদি আমাদের মালদ্বীপ প্রবাসীদের জন্য সমাধান হয়, এটা অনেকে একটা উপকার হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর খরচ ও সময় যেমন কমবে, তেমনি হুন্ডি নির্ভরতা এড়িয়ে বৈধ রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। জিনোম সম্পাদিত শূকরের লিভার ও 2টি কিডনি মানবদেহে প্রতিস্থাপনে নতুন সাফল্যের দাবি করেছে চীন। অধ্যাপক সান শুইয়ং এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণাকে মানবদেহে প্রথম উদাহরণ হিসেবে বর্ণনা করা হচ্ছে। যার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে তিনি দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত 53 বছর বয়সী এক ব্রেইন ডেড ব্যক্তি। পরিবারের সম্মতি নিয়ে পরিচালিত গবেষণাটি পরে তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়। প্রতিস্থাপিত অঙ্গগুলো গুয়াংসির 6টি জিন সম্পাদিত বামা প্রজাতির ক্ষুদ্রাকৃতির শূকর থেকে নেওয়া হয়েছিল, যাদের শারীরিক গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করা হয়। গবেষকদের আশা, শূকরের অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তি আরও উন্নত হলে অঙ্গ সংকটে ভোগা এবং প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা শেষ পর্যায়ের রোগীদের জন্য এটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে। মধ্যযুগের ইতিহাস, রঙিন কাঠের বাড়িঘর আর আধুনিক নগরায়নের অনন্য মিশেলে গড়ে ওঠা এক শহর, যার নাম পর্ভো। ফিনল্যান্ডের সবচেয়ে রঙিন ও প্রাচীন শহর বলেই পরিচিত। শহরটির অলি গলি হেঁটে সেই গল্প তুলে ধরেছেন মহিউদ্দিন মধু। রঙিন কাঠের বাড়ি, সরু পাথরের রাস্তা আর শত শত বছরের ইতিহাস। প্রথম দেখাতেই মনে হবে কোনো রূপকথার রঙিন শহর সামনে এসে দাঁড়িয়েছে। ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের শহর পর্ভো। ঢুকতেই চোখে পড়বে সারি সারি কাঠের বাড়ি। পুরনো শহরের আঁকাবাঁকা গলিতে ইতিহাস আর সংস্কৃতির মিশেল। পর্ভোর অন্যতম প্রতীক হল পর্ভো ক্যাথেড্রাল। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই গির্জাটি প্রথমে নজর কাড়বে। এর ইতিহাসও প্রায় 700 বছরের পুরানো। ফিনল্যান্ডের দ্বিতীয় প্রাচীন শহরের নাম পর্ভো। এখানে কাঠের বাড়ির যে রঙিন দৃশ্য আর ইতিহাস ঐতিহ্যের যে মিশ্রণ, সেটি দেখার জন্য শুধু ফিনল্যান্ড নয়, অন্যান্য অনেক দেশ থেকেই এই শহরে আসেন। প্রতি বছর হাজার হাজার পর্যটক পর্ভোতে ভিড় করেন। পাথরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ছোট ছোট ক্যাফে, শিল্পকর্মের দোকান এবং স্থানীয় রেস্টুরেন্ট ঘুরে দেখেন দর্শনার্থীরা। অনেকটা সুন্দর। এখানে আসলে পুরনো যে ঐতিহ্যগুলো আছে, কাঠের বাড়িঘর, সম্পূর্ণ ইউরোপিয়ান আগের যে ট্রেডিশনগুলো, সবগুলো এই পর্ভো সিটিতে সব সুন্দর লাগে। ছুটির সময় আমরা এখানে প্রায় সময় আসি, অনেক ভালো লাগে। কাঠের বাড়ি থেকে শুরু করে সবকিছু, পাশে লেক, অসাধারণ। মাইন্ড রিফ্রেশ করার জন্য আর কি এই জায়গাটা তুলনা নেই। এখানকার ঐতিহ্যটা একটু আলাদা। তো শহরগুলোতে গেলে যেটা হয় হচ্ছে সব আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়, বাট এইখানে আসলে আমরা একটু এদের আগের যে হচ্ছে ঐতিহ্যের জিনিসগুলো, সেগুলো একটা ছোঁয়া পাই আর কি। তো ওইখানে ভালোই লাগে পরিবার নিয়ে আসতে। শহরের মাঝখানে বয়ে চলা এক নদী, যার এক পাশে মধ্যযুগের ইতিহাসের আবহ, অন্য পাশে আধুনিক ফিনল্যান্ডের প্রতিচ্ছবি। একই শহরের ভেতরে দুটি ভিন্ন সময়ের গল্প। পুরানো আর নতুনের এই সহাবস্থানই পর্ভোকে অন্য সব শহর থেকে আলাদা করেছে। পর্ভো শহরটির ইতিহাস প্রায় 800 বছরের। 1346 সালে সুইডেনের রাজা ম্যাগনাস এরিকসন পর্ভোকে শহরের মর্যাদা দেন বলে স্থানীয় ইতিহাসে পাওয়া যায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, পর্ভো, ফিনল্যান্ড। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ শেষে বাঁধন হারা উল্লাসে মাতেন তারা। এ সময় সেরেসাওদের জয় ছাপিয়েও বড় হয়ে ওঠে নেইমারের প্রত্যাবর্তন। বস্টার বয় মাঠে নেমেছে, এতেই যেন আনন্দের বাঁধ ভেঙেছে সাম্বা বাহিনীর। ভিনিসিয়াসের ছন্দ আর আনচেলত্তির কৌশলে এবার ষষ্ঠ স্টারের খোঁজে সমর্থকরা। মায়ামি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
1, 2, 10 কিংবা 100 দিন না, পাক্কা 980 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র। শুধু ব্রাজিল না, বিশ্বের কোটি কোটি সমর্থক কিন্তু অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটার জন্য, আবারও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখার। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। Neymar Day today. I think Neymar is a really good option. I think from now on he's got to come in second half. Absolutely. Vini Jr. is just showing what great of a player he is, and Neymar just did his warm up. ম্যাচের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যেসব ব্রাজিল সমর্থক এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিলের যে সুন্দর ফুটবল আমরা বলি যৌগবর্ণিত, সেই যৌগবর্ণিতর কিছুটা হলেও ছাপ কিন্তু দেখা গেছে মাঠে, এবং এটাই আত্মবিশ্বাসী করছে ব্রাজিল ফ্যানদের। তারা বলেছিলেন ব্রাজিল 3-0 গোলে জিতবে, ঠিক সেটাই কিন্তু ব্রাজিল 3-0 গোলেই হারিয়েছে স্কটল্যান্ডকে, এবং একই সঙ্গে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকার যে রেকর্ড সেটাও ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। I think if Brazil keeps playing like that, we are definitely taking this World Cup and the Hexa this year for the win. Oh, Brazil, fantastic, really good team. Bit disappointed for Scotland because we hoped to. It was insane, absolutely amazing, and I really, really hope we win. Vai Brazil! 100% sure we're gonna win this World Cup. Brazil can go in the finals. Brazil is the best nation here. ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ এই বিশ্বকাপে ছোট বলে কোনো দল নেই। তবে ব্রাজিল দল আত্মবিশ্বাসী হতে পারে। তাদের দলে আছে ভিনি জুনিয়র, যিনি আছেন দারুণ ছন্দে, নেইমার ফিরেছেন, এবং নকআউটে ফেরার কথা রয়েছে রাফিনিয়ারও। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7.5 ও 7.2 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। কারাকাসে ধসে পড়েছে বহু ভবন। 10,000 প্রাণহানির সংখ্যা। ইউএসজিএস এর জরুরি অবস্থা জারি। সব শর্ত মেনে ছাড় দিচ্ছে ইরান। দাবি ট্রাম্পের। পারমাণবিক কেন্দ্রে প্রবেশ ইস্যুতে আগের অবস্থানে অটল তেহরান। পরস্পর বিরোধী বক্তব্য না দিতে ওয়াশিংটনকে সতর্কবার্তা। ভিনিসিয়াস ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচেলত্তি বাহিনী। 981 দিন পর হলো জার্জিতে মাঠে নেইমার। সমর্থকদের উল্লাস। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।